শ্রীর বয়স এখন 42। এই বয়সে এসেও আজ পর্যন্ত তার কপালে একটি গার্লফ্রেন্ডও জোটেনি। এই বয়সে মানুষ সংসার নিয়ে ব্যস্ত থাকে, আর সে এখনো একা। তাই একাকিত্ব দূর করতে সে একদিন ভরসা রাখে একটা ডেটিং অ্যাপের ওপর। ভাবলো এবার হয়তো কারোর সঙ্গে মনের মতো সম্পর্ক গড়ে তুলতে পারবে। সে অ্যাপে এক মেয়ের সঙ্গে তার আলাপ হয়, ধীরে ধীরে একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর হঠাৎ করেই বাস্তবে এক সুন্দরী মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়। কিন্তু বিপত্তি তখনই ঘটে যখন শ্রী জানতে পারে তার এই হবু বউ আগে সেই অ্যাপে ছেলেদের সঙ্গে চ্যাট করত। এখন প্রশ্ন হলো, শ্রী কি সেই মেয়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার সব ভুল ক্ষমা করে দিবে, নাকি সম্পর্কটা শুরু হবার আগেই ভেঙে যাবে, নাকি শ্রী আবারও একা হয়ে যাবে, চিরজীবন সিঙ্গেলই থেকে যাবে? তাহলে চলো আমরা এখন গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই শ্রী তখন স্কুল লাইফের শেষ দিনে একটা পার্টিতে ছিল। সে অনেকদিন ধরেই তার ক্লাসমেটকে পছন্দ করত। পার্টির পর সে সাহস করে মেয়েটিকে রিং দিয়ে ভালোবাসার প্রস্তাব জানায়, কিন্তু মেয়ে একদম স্পষ্টভাবে বলে দেয় যে আমি তো তোকে পছন্দ করি না। তোর দিকে তাকিয়ে কথা বলি তাই বলে ভাবিস আমি তোকে পছন্দ করি? আর যখন প্রস্তাবই দিয়েছিস তাহলে একটি আসল রিং নিয়ে আসতে পারতি। আমার বাবা তো একজন জুয়েলার, আমি তো জানি এটি ফেক রিং। শ্রী তখন বলে, আসলে আমি তো রিং আনতেই চেয়েছিলাম, কিন্তু আমার বন্ধু বলল তার বাবা জুয়েলার হয়েছে তো কি হয়েছে, মেয়ে তো আর হীরা না। এই কথা শুনে মেয়ে তো রাগে ফায়ার। সে বলে এই স্বভাবের জন্যই তুই কখনো কোনো মেয়ের সঙ্গ পাবি না, সারা জীবন সিঙ্গেল থাকবি। এগুলো বলে সে স্ত্রীকে এক ধাক্কা মেরে চলে যায়। এরপর গল্প এগিয়ে যায় প্রায় 20 বছর পর। আজ স্ত্রী একটা ভালো চাকরি করে, একটা বাসাও ভাড়া নিয়ে একা থাকে। বিয়ে তো দূরের কথা, একটা গার্লফ্রেন্ডও জীবনে আসেনি। হয়তো সেই স্কুলের মেয়েটার অভিশাপই সত্য হয়ে গেছে। প্রতিদিন সকালে সে জিমে যায় আর বাসা থেকে বেরিয়ে অফিসে চলে যায়। সে থাকে তার ছোট্ট ভাইয়ের বাসার পাশের এক ফ্ল্যাটে। একদিন তার ভাই স্ত্রীকে জানায়, তোর মতো বয়সী মানুষ তো বাচ্চাদের হোস্টেলে রেখে নিজেরা সংসার চালায়, আর তুই এখনো একা থাকিস, এই বাসা ভাড়া দিয়ে যাচ্ছিস, ব্যবসা করিস না, সংসার করিস না। স্ত্রী মুচকি হেসে বলে, যে জিনিস কোনোদিনও হবে না সেটা নিয়ে চেষ্টারই বা কি দরকার। এই বলে সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। স্কুল শেষে শ্রী প্রতিদিনের মতোই বাসে করে অফিসে যাচ্ছিল। সে ছিল একটি সরকারি বয়েজ স্কুলের সংস্কৃতি বিষয়ের শিক্ষক। পথে হঠাৎ ফোন আসে তার ভাবি কুলসুমের কাছ থেকে। ভাবির সাথে তার সম্পর্কটা একটু আলাদা, একটু বেশি ফ্রেন্ডলি। তার ভাবি তাকে ফোন দিয়ে বলে, তোমাকে বলেছিলাম বায়োডেটার মধ্যে 39 বছর দিতে, তুমি কেন 42 দিয়েছো? শ্রী তখন এগুলো ইগনোর করে। শ্রী যে সিঙ্গেল এটা তার স্কুলের বাচ্চারাও জানতো, আর এটা নিয়ে তারা শ্রীর সঙ্গে একটু মজা করত। সবচেয়ে বেশি মজা করত রাকেশ নামের একটি দুষ্ট ছেলে। কিন্তু শ্রী এসব কিছুতে রাগ করে না, তার অভ্যাস হয়ে গেছে। তবে ভেতরে ভেতরে এই একাকিত্ব, এই ঠাট্টা সবই তো জমে জমে একটা ভার হয়ে আছে। স্কুল ছুটির পর শ্রী গেল তার পুরনো বন্ধু সুশান্তের ফটোগ্রাফি স্টুডিওতে। সুশান্ত হাসতে হাসতে বলে, আর কতবার তোর বিয়ের ছবি তুলে দিব রে, এবার তো মনে হয় অ্যালবাম না, একটা মিউজিয়াম খুলে ফেলবো। শ্রী হেসে বলে, তুই তো জানিস রে, আমি কত মেয়ের সাথেই দেখা করলাম বিয়ের জন্য। সবাই বলে আমি নাকি আনইন্টারেস্টিং, কেউই আমাকে পছন্দ করে না। সুশান্ত একটু চিন্তা করে, তারপর বলে, তোর জন্য একটা জিনিস আছে ভাই, একটা অ্যাপ, যে অ্যাপটার নাম আপ জেসা কই। এখানে তুই নিজের পরিচয় গোপন রেখে মেয়েদের সাথে কথা বলতে পারবি, একদম স্বাধীনভাবে, কোনো জাজমেন্ট ছাড়া। শ্রী একটু দ্বিধায় পড়ে, তবে সুশান্ত তাকে বোঝায়, শোন, একা একা থাকা অনেক কঠিন, অন্তত এই অ্যাপে কিছুক্ষণের জন্য হলেও তোর মনে হবে তোর কেউ আছে। সেদিন রাতে শ্রী বাসায় ফিরে অ্যাপটি ডাউনলোড করে এবং একটি সাবস্ক্রিপশনও ক্রয় করে নেয়। তারপর অনেক সাহস করে সে একটি মেয়েকে কল দেয়। মেয়েটি যখন ফোন তোলে শ্রী তাকে নিজের ভুয়া নাম বলে, তারপর সাধারণ কথাবার্তা শুরু করে। মেয়েটি হেসে বলে, তুমি তো বেশ ভদ্র ছেলে মনে হচ্ছে, আজকাল তো কেউ এত সোজা কথা বলে না। আর কিছুক্ষণ পর মেয়েটি ফ্লার্টও করতে শুরু করে, কিন্তু শ্রী সে এসব বুঝতে পারে না। মেয়েটি জিজ্ঞেস করে, তোমার লাভ ল্যাঙ্গুয়েজ কি? শ্রী একটু ভেবে বলে, আমার লাভ ল্যাঙ্গুয়েজ হলো সংস্কৃতি। মেয়েটি হেসে ফেলে এবং বলে, এই যুগে এসব কে বলে বলতো? শ্রী ধীরে বলে, ভাষা কখনো মরে না, শুধু ভাষা বলার মানুষ কমে যায়। এই কথায় মেয়েটি যেন একটু থেমে যায়, তারপর বলে, তোমাকে শুধু শ্রী বলে ডাকতে পারি? শ্রী সম্মতি জানায়। তারপর মেয়ে আদুরে গলায় তাকে বারবার শ্রী বলে ডাকতে থাকে। শ্রীর মনে হচ্ছিল এই মেয়েটি যেন সত্যি পাশে আছে, তার একাকিত্বটা যেন একটু একটু করে মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে সুশান্ত যখন তার স্টুডিওতে আবার শ্রীকে দেখে তখন
তখন অবাক হয়ে বলে, কিরে আজকে তুই এত হাসছিস কেন? শ্রী হেসে বলে, জানিস গত রাতে এক মেয়ের সাথে কথা বললাম, এমন ভাবে কেউ আমাকে নাম ধরে ডাকেনি, এত ভালোভাবে কেউ কখনো কথা বলেনি, এত বছরেও এমন অনুভব করিনি। সুশান্ত হেসে বলে, তাহলে বুঝতেই পারছিস কখনো কখনো একটা ফেক অ্যাপও সত্যিকারের অনুভব এনে দিতে পারে। পরের দিন সকালে শ্রী স্কুলে যায়, কিন্তু আজকের সকালটা ছিল তার জন্য একটু আলাদা। সে খুবই আনন্দময় ছিল এবং মিটমিট করে হাসছিল। তার স্টুডেন্টরা বিষয়টি লক্ষ্য করে। স্কুলের সবচেয়ে দুষ্ট ছাত্র রাকেশ এসে জিজ্ঞেস করে, স্যার আপনি ঠিক আছেন তো? এই প্রথম শ্রী রাগ করে না, কিছুই বলে না, শুধু মুচকি হেসে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। এরপর শ্রী আবজেসা কোইয়েপে র্যান্ডম মেয়েদের সাথে কথা বলতে থাকে। তাদের সাথে গল্প করতে করতে শ্রীর মনে হতে থাকে যে এই মেয়েগুলো যেন তার জীবনেরই অংশ। সে যখন রান্না করে মনে হয় মেয়েটা পাশেই বসে আছে। চা খেতে গেলে যেন দেখে কেউ কথা বলছে তার সঙ্গে। এক্সারসাইজ করার সময়ও কানে বাজে মিষ্টি মিষ্টি সেই কথাগুলো। এভাবেই অ্যাপটার মাধ্যমে সে একাকিত্ব ভুলে যেতে থাকে। শ্রীকে তার ভাবি কুলসুম ফোন দিয়ে বলে, আজকে শঙ্করদা এসেছিল কলকাতা থেকে, তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব এনেছে। মেয়েটি ওইখানেই থাকে, নাম তার মধু বসু। শ্রী অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে, সে কি আমার ছবি দেখেছে, আমার চাকরির কথা জানে? ভাবি হেসে বলে, হ্যাঁ সবই জানে, এমনকি মেয়েটিও একজন ফ্রেঞ্চ টিচার, তার বয়স 32 বছর, একদম সিঙ্গেল, আগে কখনো কোথাও বিয়ে হয়নি। শ্রী যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না, বারবার মনে হচ্ছিল এত সুন্দর শিক্ষিতা মেয়ে তাকে পছন্দ করলো। তবুও ভাবির চাপাচাপিতে রাজি হয়ে মেয়েটার সাথে দেখা করতে যায়। 3 ঘন্টার লম্বা ড্রাইভ করে শ্রী কলকাতায় পৌঁছায়। একটা ছোট্ট ক্যাফেতে বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে সেই ক্যাফেতে ঢুকে এক অসাধারণ সুন্দরী মেয়ে মধু বসু। শ্রী অবাক হয়ে চেয়ে থাকে, এত সুন্দর মেয়ে তার জন্য। আলাপ শুরু হয়। শ্রী সোজা সাপটা বলে দেয়, আমার বয়স 42 বছর, খুব বেশি ইনকাম করি না, আর আমি দেখতে মোটেও হ্যান্ডসাম না। মধু হেসে বলে, এতে কি হয়েছে, আমি তো চাকরি করি, ভালো ইনকাম করি, আর সংসার দুজনের বোঝাপড়ায় চলে, টাকার পরিমাণে নয়। শ্রী আবারও জিজ্ঞেস করে, তুমি আমাকে আসলে কি দেখে পছন্দ করলে? মধু বলে, 2 বছরে আমার জন্য প্রায় 300টারও বেশি সম্বন্ধ এসেছে, কিন্তু তোমার নামটা একেবারেই আলাদা লেগেছে। আর সবচেয়ে বড় কথা, যখন আমি তোমার বায়ো পড়লাম, তুমি লিখেছো তোমার কোনো হবি নেই। কেউ এতটা সত্যি কথা লেখে না, তুমি একদমই আলাদা। এমন সোজা সাপটা কথায় শ্রী যেন একদম স্তব্ধ হয়ে যায়। এমন সময় ওয়েটার এসে মধুকে জিজ্ঞেস করে, ম্যাম আপনি কিছু অর্ডার করবেন? শ্রী ভাবে নিশ্চয়ই মধু কোনো এক্সপেন্সিভ কফি নেবে, কিন্তু মধু বলে, 1 কাপ চা দিন। ওয়েটার বলে, ম্যাম আমরা চা রাখি না। মধু একটু হেসে বলে, তাহলে চলুন বাহিরের রাস্তার পাশে বসে চা খাই। শ্রী একটু থমকে যায়, এত স্মার্ট একটা মেয়ে, এত সাধারণ পছন্দ। তারপর মধু তাকে একটা চায়ের দোকানে নিয়ে যায়, দুজনে মিলে রাস্তার ধারে দুধ চা খায়। পরদিন শ্রী তার বন্ধু সুশান্তকে সবকিছু জানায়। সুশান্ত বলে, তোর তো এই মেয়েটাকে নিয়ে খুব সিরিয়াস হয়ে পড়ার আগে একটু ভালোভাবে জেনে নেওয়া দরকার। সে জানায় কাল মেয়েটির জন্মদিন, আমরা একসাথে কলকাতা যাব, আর আমি তোর জন্য একটা প্ল্যান করেছি। শ্রী জিজ্ঞাসা করে, কি প্ল্যান? ঠিক তখনই সেখানে হাজির হয় রাকেশ। সুশান্ত বলে, আমরা রাকেশকে মধুর বাসায় পাঠাবো ফ্রেঞ্চ স্টুডেন্ট সাজিয়ে। সে গিয়ে সেখানকার সব খোঁজ খবর বের করবে এবং জানবে মধুর পরিবারে কোনো গোপন বিষয় আছে কিনা। শ্রী প্রথমে একটু দ্বিধায় পড়ে, কিন্তু পরে রাজি হয়ে যায়। এরপরের এক দৃশ্যে দেখা যায় মধুর বিশাল এক বনেদি বাড়ি। রাকেশ সেখানে হাজির হয়, সে যেন এক বিদেশ ফেরত স্টুডেন্ট। মধুর পরিবারও খুব আন্তরিকভাবে তাকে গ্রহণ করে। রাকেশ ধীরে ধীরে তাদের সঙ্গে মিশে গিয়ে অনেক তথ্য জোগাড় করতে শুরু করে। নতুন দিনের সূচনা হয় মধুর পরিবার ঘিরে কিছু নতুন সদস্য দিয়ে। আমরা প্রথমেই দেখতে পাই মধুর পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্য তার দাদিকে। তিনি একজন অভিজ্ঞ ও মর্যাদাপূর্ণ শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষিকা, যিনি বাড়ির ছোটদের সঙ্গীত শেখান। এরপর দেখা যায় মধুর মা অনুপমাকে, যিনি সংসারে মধুরতম কেন্দ্রবিন্দুতে থেকেও অত্যন্ত শান্ত ও গভীর স্বভাবের। এছাড়া মধুর 2 মাসি ও এবং তাদের স্বামীদেরকেও দেখা যায়। তারা সবাই এক ছাদের নিচে মিলেমিশে থাকে এবং এই পরিবারের সবার আদরের নামই যেন মধু। মধুকে নিয়ে পরিবারের এমন ভালোবাসা আর সম্মান দেখে শ্রীর মনে একরকম প্রশান্তির ছোঁয়া লাগে। মনে হয় যেন মধু এমন এক পরিবেশে বড় হয়েছে যেখানে মূল্যবোধ আর আন্তরিকতা এখনো জীবিত। তবে গল্পের মোড় ঘুরে যায় তখন, যখন একদিন রাকেশ আরেকজন ছাত্রীর মাধ্যমে মধুর জীবনের একটি পুরনো অধ্যায়ের সন্ধান পায়। একজন নামিত আগরওয়াল নামের এক ব্যক্তি। রাকেশ বিষয়টা জানতে পেরে শ্রীকে জানায়। এরপর শ্রী সরাসরি মধুর সঙ্গে দেখা করে এবং নামিতের সম্পর্কে জিজ্ঞাসা করে। নামটি
শুনেই যেন মধু এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তারপর কিছুটা নিঃশ্বাস ফেলে বলে, তুমি এটা জানলে কিভাবে? শ্রী তাকে জানায়, আমার এক বন্ধু এই নামটা বলেছিল, তাই জানতে ইচ্ছে হলো। তখন মধু সব খুলে বলে, বছরখানেক আগে একটি সাহিত্য ইভেন্টে তার পরিচয় হয় নামিতের সঙ্গে। নামিত ছিল তার এক ছাত্রীর ভাই। কথাবার্তার সূত্র ধরে তারা ধীরে ধীরে ঘনিষ্ঠ হয় এবং সম্পর্ক শুরু হয়। 6 মাসের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে। একদিন যখন তারা একে অপরের প্রতি অনুভব প্রকাশে আরেকটু এগিয়ে যাচ্ছিল, হঠাৎ নামিত একটি প্রশ্ন করে, তুমি কি ভার্জিন? মধু প্রথমে ভেবেছিল এটা হয়তো কৌতুক, কিন্তু পরে বুঝতে পারে নামিত পুরোপুরি সিরিয়াস। এই প্রশ্নে মধু প্রচন্ড আঘাত পায়। সে বলে, আজকের দিনে কেউ এই প্রশ্ন করে? নামিত এত ছোট মনের মানুষ তা আমি ভাবিনি। এরপর থেকেই সে নামিতের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। মধু বলে, আমি ভেবেছিলাম সে অনেক প্রোগ্রেসিভ, কিন্তু সে এখনো সনাতনী মানসিকতায় আটকে আছে। মধুর এই কাহিনী শুনে স্ত্রীর নিজের প্রতি একরকম কৌতুক মিশ্রিত তাচ্ছিল্য জন্মায়। সে ভাবে, তাহলে তো আমি একটা জীবন্ত মিউজিয়াম, কারণ 42 বছর বয়সেও আমি এখনো ভার্জিন। তবে সে কিছু না বলে মধুকে একটি থিয়েটারে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। মধু রাজি হয়ে যায়। পরের দিন ঠিক সময় মতো স্ত্রী মধুর বাসার সামনে গাড়ি নিয়ে পৌঁছায়। তবে গাড়িতে উঠেই মধু বুঝে যায় আসলে স্ত্রী গাড়ি চালাতে জানে না। সে যখন জিজ্ঞেস করে, স্ত্রী একটু লজ্জা পেয়ে বলে, আমি তোমাকে ইমপ্রেস করার জন্য চালাতে গিয়েছিলাম। মধু তখন হেসে ওঠে। মুভি দেখা শেষে সাহস করে স্ত্রী মধুকে জানায়, আমি এখনো ভার্জিন, জীবনে কখনো কারোর সঙ্গে প্রেম করিনি। মধু ওটা শুনে বলে, এই কারণেই তো তুমি এত স্পেশাল, এত আলাদা। তোমার এই লজ্জা, সরলতা আর আত্মসম্মান, এই জিনিসগুলোরই আজকের যুগে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ। এই কথাগুলো স্ত্রীর মনে এমন এক আত্মবিশ্বাস তৈরি করে যা আগে কোনোদিনও অনুভব করেনি। এরপর থেকে তারা দুজন আরো বেশি সময় একসঙ্গে কাটাতে থাকে। শহরে নানান জায়গায় ঘোরে, একে অপরের পছন্দের জিনিস নিয়ে আলোচনা করে। নতুন অভিজ্ঞতা, সব মিলিয়ে তাদের সম্পর্কটা হয়ে ওঠে গভীর ও উষ্ণ। একদিন তারা সুশান্তের স্টুডিওতেও যায়, যেখানে একসঙ্গে ছবি তোলে। ক্যামেরার লেন্সে বন্দী হয় তাদের নতুন পাওয়া ভালোবাসার এক নির্মূল মুহূর্ত। এরপর গল্পে আসে এক আবেগময় মুহূর্ত। মধুর দাদি, যিনি পরিবারের অভিভাবক স্বরূপ, স্ত্রীকে নিয়ে নিজের অনুভূতির কথা মধুর সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন স্ত্রীকে তার খুবই পছন্দ হয়েছে এবং মধু যখন তার পাশে থাকে তখন সে আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত আর সুখী লাগে। দাদির মুখে এমন কথা শুনে মধু একেবারে লজ্জায় লাল হয়ে যায়। এর পরপরই দুই পরিবারে শুরু হয়ে যায় এঙ্গেজমেন্টের প্রস্তুতি। এই সময়ে স্ত্রীর ভাতিজি তমা, যে কিনা দিলীপের মেয়ে, বিদেশে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার খবর পায়। সে ভীষণ আনন্দিত হয়ে তার বাবার সঙ্গে এই খবর শেয়ার করে, কিন্তু তার বাবা দিলীপ খুব একটা খুশি হয় না। তিনি বলেন, পড়াশোনা ঠিক আছে, কিন্তু মনে রাখিস তুই একটা মেয়ে মানুষ, রান্নাবান্না আর সংসারের কাজেও মন দিতে হবে। বাবার মুখে এমন মন্তব্য শুনে তোমার মুখটা অন্ধকার হয়ে যায়। স্বপ্ন পূরণের আনন্দ মুহূর্তেই হারিয়ে যায় তার চোখ থেকে। এদিকে মধুর পরিবার শ্রী ও তার পরিবারের সবাইকে দাওয়াত দেয়। অনুষ্ঠানে মধু পিয়ানো বাজায় আর শ্রী তানপুরা হাতে ফিউশন পরিবেশনায় অংশ নেয়। তাদের যুগল পরিবেশনা এতটাই মুগ্ধ করে সবাইকে যে সবাই তাদের প্রশংসায় মুগ্ধ হয়ে যায়। বিশেষ করে মধুর দাদি তো স্ত্রীর প্রতিভায় একেবারেই মুগ্ধ হয়ে যান এবং মনে মনে তাকে পরিবারের উপযুক্ত সদস্য হিসেবে মেনে নেন। পরে একান্ত সময় কাটাতে মধু ও শ্রী একটি রুমে যায়। শ্রী তার ব্যাগ থেকে এক টুকরো ফুল বের করে মধুকে দেয় এবং জানায়, শৈশব থেকে এই ফুলটা আমার জন্য একটি লাকি চার্মের মতো ছিল। মধু সেই ফুলটা নিয়ে নিজের বইয়ের ভিতরে যত্ন করে রেখে দেয়। এরপর মধু বলে, তুমি ছোটবেলা থেকেই এমনই স্পেশাল। এই ফুল রাখার মতো ছোট ছোট বিষয়গুলোই তোমার প্রতি আমার ভালো লাগা বাড়িয়ে দেয়। এই কথায় স্ত্রী চুপ হয়ে যায়। তার চোখে মুখে বিষণ্ণতার ছাপ পড়ে। মধু অবাক হয়ে জিজ্ঞাসা করে, প্রশংসা করছি আর তুমি এমন মুখ বানাচ্ছ কেন? স্ত্রী তখন ধীরে ধীরে বলে, আসলে ছোটবেলা থেকে কেউ আমাকে এমন প্রশংসা করেনি। একা থাকার অভ্যাস হয়ে গেছে। খুশি বা দুঃখ সব অনুভব একাই পার করি। মধু তখন তার হাত ধরে বলে, চলো একটু নাচি। তারা দুজনে ঘনিষ্ঠ হয়ে একসঙ্গে নাচতে থাকে। স্ত্রী হঠাৎ বলে, এই প্রথম আমি এত কাছ থেকে কাউকে অনুভব করলাম। মধু তখন আরো কাছে টেনে তাকে আদর করে বলে, ড্যাডি। জবাবে স্ত্রী মজা করে বলে, মমি। ঠিক তখনই তাদের কথোপকথন শুনে সেখানে এসে পড়ে স্ত্রীর ভাবি কুসুম। মাম্মি ড্যাডি ডাক শুনে কুসুম হঠাৎই বিষণ্ণ হয়ে পড়ে। সবাই বিষয়টা বুঝতে পারে এবং তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? কুসুম চোখ নামিয়ে বলে, আমি স্ত্রীকে ছোটবেলা থেকে বড় করেছি, তাকে মা বাবার অভাব বুঝতে দেইনি, আর আজ স্ত্রী তার জীবনের কাউকে মা বলে ডাকছে, সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে। এই কথা শুনে মধু আর স্ত্রী হাসি চাপতে না পেরে অল্প হেসে ফেলে, তবে দ্রুতই নিজেদের
নিজেদের সামলে নেয়। পরিবারের অন্য সদস্যরা কুসুমকে সান্ত্বনা দেয়। পুরো দৃশ্যটা যেন নিষ্পাপ ভালোবাসার এক মিষ্টি প্রতিচ্ছবি। এরপর আসে সেই বহুল প্রতীক্ষিত দিন, মধু ও শ্রীর এঙ্গেজমেন্টের দিন। বাড়ি আলোকসজ্জায় সেজে ওঠে, সবাই আনন্দে ভাসে। শ্রী এই দিনটা নিয়ে প্রচন্ড উত্তেজিত ছিল। এ যেন তার জীবনে এক নতুন শুরু। মধু যখন আসে তখন চারদিকে খুশির আমেজ ছড়িয়ে পড়ে, সবাই একসঙ্গে উৎসবে মেতে ওঠে। অনুষ্ঠানের এক পর্যায়ে মধু ও শ্রী মঞ্চে বসে থাকে। হঠাৎ মধু মজা করে শ্রীকে ফোন করার ভান করে, শ্রীও মজা করে কল রিসিভ করে। তারপর মধু তার সঙ্গে রোমান্টিক কথাবার্তা শুরু করে এবং বলে, আমি কি তোমাকে শুধু শ্রী বলে ডাকতে পারি? এই শুনে শ্রী হঠাৎ থমকে যায়। তার মনে পড়ে যায় সেই রাতের কথা। একটি অচেনা নাম্বার থেকে এক অচেনা মেয়ের কণ্ঠে সে ঠিক এই কথাটি শুনতে পেরেছিল যে, আমি কি তোমাকে শ্রী বলে ডাকতে পারি? এই মিল দেখে শ্রী পুরোপুরি চুপ হয়ে যায়। এঙ্গেজমেন্টের পার্টি শেষ করে সে বাসায় ফিরে যায় এবং তার মনটা খুব খারাপ হয়ে যায়। রাতে সে সেই অজানা অ্যাপে আবারও লগ ইন করে এবং মধু নাম সার্চ করতে থাকে। যদিও সরাসরি কোনো প্রোফাইল সে খুঁজে পায় না, তবুও তার মন বলে সেই রাতে যে মেয়েটির সঙ্গে কথা বলেছিল সেটিই মধু। আর এই এক ধারণায় সে নিজেকে প্রতারিত মনে করতে থাকে। পরদিন সে তার বন্ধু সুশান্তের সঙ্গে দেখা করে এবং পুরো ঘটনাটি খুলে বলে। সুশান্ত অবাক হয়ে যায়। তিনি বলেন, আমি তো ভেবেছিলাম ভাবি অনেক ভালো, কিন্তু উনি এমন অ্যাপে থাকেন এটা বিশ্বাস করাই কঠিন। সে আরো যোগ করে, এই অ্যাপে প্রায় 80,000 পুরুষ থাকে। মধু যদি এক মাসও অ্যাক্টিভ থেকে থাকে তাহলে কতজন ছেলের সঙ্গে কথা বলেছে সেটা ভাবলেও কষ্ট হয়। এই কথা শুনে শ্রী ভেতরে ভেতরে আরো ভেঙে পড়ে। তার কল্পনায় চলে আসে একটি দৃশ্য, মধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তার পেছনে এলাকার ছেলেরা বাজে উদ্দেশ্য নিয়ে হাঁটছে। সেই চিন্তা তাকে একেবারে অস্থির করে তোলে, যেন মধুর প্রতি তার সমস্ত বিশ্বাস এক মুহূর্তেই ভেঙে খান খান হয়ে যায়। এঙ্গেজমেন্টের পর থেকে শ্রী মধুর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেনি। এদিকে মধু বুঝতেই পারছিল না হঠাৎ কি হলো, কেন শ্রী একেবারেই কেটে পড়লো। তাতে সে গভীর চিন্তায় পড়ে যায়। এরপর দেখানো হয় শ্রী সবকিছু থেকে দূরে থাকতে তার নিজের বাসা ছেড়ে 15-16 দিনের জন্য একটি অন্য জায়গায় চলে যায়। কিন্তু ঠিক তখনই আমরা দেখি মধু একেবারে হঠাৎ করে বাসে শ্রীকে দেখে ফেলে। সে আর দেরি না করে সোজা তার কাছে গিয়ে কথা বলতে চায়। মধু জিজ্ঞেস করে, তুমি কেন হঠাৎ করে আমাকে এড়িয়ে যাচ্ছ? শ্রী তখন রেগে গিয়ে বলে যে, তুমি সেই অ্যাপে কি করছিলে? মধু প্রথমে অবাক হলেও ব্যাখ্যা দিয়ে বলে, তুমি নিজেও তো ওই অ্যাপে ছিলে, তাহলে আমি থাকলে সমস্যা কোথায়? শ্রী তখন বলে, তুমি আগে জানাওনি কেন? মধু জানায়, সবকিছু তো একসাথে বলা যায় না, সময় দরকার ছিল। আমি তোমাকে বলতে চেয়েছিলাম। কিন্তু তখন শ্রী আর কোনো কথা শুনতে চায় না। সে বাস থেকে নেমে যায়, কিন্তু মধুও পেছনে পেছনে নেমে আসে। শ্রী তখন জানায়, আমি তো তোমাকে একজন ভালো মার্জিত মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি তো অ্যাপে থেকে ছেলেদের কল সার্ভিস দাও। মধু শান্ত মনে জবাব দেয় যে, না, আমি কারো কোনো সার্ভিস দেইনি। আমি নিজেই পয়সা দিয়ে ওই অ্যাপ ব্যবহার করতাম, ঠিক যেমনটা তুমি করেছিলে। আমি শুধু 2 মাসের জন্য ছিলাম। হ্যাঁ, অনেক ছেলের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারা শুধু জানতে চাইতো তুমি কি পরে আছো। আর তুমি একমাত্র ব্যক্তি যে প্রথমে জিজ্ঞাসা করেছিলে যে তুমি কি খেয়েছো। সেই জায়গা থেকেই আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ি। মধু আরো জানায় যে সে 1 মাস ধরে চেষ্টা করছে শ্রীকে খুঁজে পেতে, তারপরেই তাদের পরিবারে প্রস্তাব পাঠায়। সব কথা জানার পরও শ্রী জানায় যে, আমি এসব জানার পরও তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আমি ভদ্র পরিবার থেকে এসেছি, ভবিষ্যতে এমন একটা পরিবার চাই যে নাম সম্মান বজায় রাখবে। এই কথা বলে সে আঙ্গুলের রিং খুলে মধুর হাতে দিয়ে চলে যায়। মধু সেদিন চুপচাপ দাঁড়িয়ে থেকে চোখে জল ফেলে। এরপর শ্রী বাড়িতে ফিরে আসে, কিন্তু তার মন ভেঙে গেছে। বাড়িতে তখনও বিয়ের প্রস্তুতি চলছিল, কেউ জানে না সব শেষ হয়ে গেছে। শ্রী তখন পুরো পরিবারের সামনে জানিয়ে দেয় বিয়ে ভেঙে গেছে। সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে দিলীপ। সে রেগে গিয়ে সিদ্ধান্ত নেয় সোজা মধুর পরিবারে যাবে এবং এর জবাব চাইবে। অন্যদিকে মধুর পরিবারও সবকিছু জানতে পেরে চুপ করে বসে নেই, তারাও উত্তেজিত। দুই পরিবারের মুখোমুখি হলে প্রবল এক তর্ক শুরু হয়, একে অন্যকে দোষারোপ করতে থাকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে একসময় সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়। শ্রী ও তার পরিবার ফিরে আসে। পরের দিন দিলীপ কুণ্ডলী দেখাতে বাড়িতে এক পুরোহিত ডেকে আনেন। পুরোহিত জানায় স্ত্রীর কুণ্ডলিতে দোষ রয়েছে এবং তা কাটানোর জন্য তাকে একটি গাছের সঙ্গে বিয়ে দিতে হবে। তার পরিবার তাই করে, তাকে একটি গাছের সঙ্গে বিয়ে দেয়। স্ত্রী নিজের ইচ্ছার বিরুদ্ধে চুপচাপ মেনে নেয়। এরপর আবারও তাকে বিয়ের প্রস্তাবের জন্য ছবি তুলতে বলা হয়। এই কাজে তার বন্ধু সুশান্ত তাকে সাহায্য করে, কিন্তু সুশান্ত তার চেহারা দেখে বুঝতে পারে স্ত্রী একেবারেই খুশি নয়। স্ত্রী যতই চেষ্টা করুক মধুকে ভুলে যেতে, কিন্তু মধুর স্মৃতি তাকে তাড়া করে ফেরে। আর মধুও একই অবস্থার মধ্য দিয়ে যায়।
যায়। তারা দুজনই বুঝে যায় যে তাদের পথ এক হয়েও আজ ভিন্ন দিকে বয়ে যাচ্ছে। তবুও তারা দুজনই বুকের মধ্যে এক রেশ কষ্ট চেপে রেখে মুভ অন করার চেষ্টা করতে থাকে। একদিন হঠাৎ মধুর কণ্ঠে রেগে চেঁচানোর আওয়াজ শোনা যায়। সে তার বিয়ের ভেন্যুর ম্যানেজারের সঙ্গে তর্কে লিপ্ত হয়। ভেন্যু বুকিং বাতিল হলেও তারা পুরো টাকাটা ফেরত দিতে চাচ্ছে না। ঠিক তখনই কেউ ঠাট্টা করে বলে, ভেন্যু ক্যান্সেল করার কি দরকার, শঙ্কর মামা তো আছেই, তার বিয়েটা দিলেই হয়। সবাই হেসে ওঠে। শঙ্করও মজা করে মধুকে বলে, ভেন্যুর জন্য তোকে বিয়ের পিড়িতে বসাতে পারবো না, তবে হ্যাঁ তুই ঠিকই কারো না কারো মন জয় করে নিবি। এই দৃশ্যের পর গল্প ঘুরে যায় কুসুমের দিকে। সে রান্নাঘরে ব্যস্ত, সবার জন্য নানান পদ তৈরি করছে। খাবার টেবিলে বসে কুসুম তার মেয়ে তমাকে চোখে ইশারা করে। তমা তার বাবাকে জানায় কলকাতা থেকে সেমিনারে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ এসেছে, কয়েকদিন থাকতে হবে সেখানে। তখনই দিলীপ গম্ভীর মুখে বলে, তোমাকে একা কোথাও যেতে দেব না। তারপর কুসুম বলল, আমি তো তোমার সঙ্গে যাচ্ছি, চিন্তা করো না। দিলীপ মুখ গোমরা করে বলে, তাহলে এই বাড়ির রান্না করবে কে? কুসুম হেসে উত্তর দেয় যে রাইফ সব শিখে ফেলেছে, সেই সব সামলাবে। এই কথার মাঝেই দিলীপ আবার তোমার দিকে তাকিয়ে বলে, কিন্তু তুমি তো ঘরের কোনো কাজই ঠিক করে শেখনি, শুধু বাহিরে বাহিরে ঘোরাফেরা। তখন তোমার মুখ কালো হয়ে যায়। পরের দিন দেখা যায় শ্রী তমা ও কুসুমকে রেল স্টেশনে এগিয়ে দিতে এসেছে। সঙ্গে এসেছে সুশান্ত। সুশান্ত কথা প্রসঙ্গে মধুর কথা তোলে। শ্রী ঠান্ডা গলায় বলে, মধু আবার কে? সুশান্ত তখন হেসে বলে, মুভ অন করছিস দেখে ভালো লাগছে, মনে হয় তুই ভুলতে পেরেছিস। এটা শুনে পাশে দাঁড়িয়ে থাকা তমা আর থাকতে পারে না। সে স্ত্রীকে জানায়, এই নাটক করার দরকার নেই, আপনি ভালো করেই জানেন মধুকে ভুলে যাওয়া এতটা সহজ না। সেই একমাত্র মানুষ যে আপনার সব ত্রুটি নিয়েও আপনাকে বেছে নিতে চেয়েছিল। তমার কথায় স্ত্রী স্তব্ধ হয়ে যায়। তমা উঠে চলে যায় ট্রেনের দিকে, আর স্ত্রী দাঁড়িয়ে থাকে, হঠাৎ যেন ভেঙে পড়ে। তখন সুশান্ত বলে, কি হয়েছে? স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, আমি ভুলিনি, আমি পারছি না ভুলতে, প্রতিটি রাতই মধুর মুখ মনে পড়ে। সুশান্ত তাকে বোঝাতে চেষ্টা করে, তুই এখনো নেশায় আছিস, সকালে ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু স্ত্রী জানায় যে মধু শুধু মনের মধ্যে না, সে যেন রক্তে মিশে গেছে। পরের দিন দেখা যায় স্ত্রী সকালে কলকাতা গিয়েছে, কিন্তু সেমিনারের জন্য নয়। সে সরাসরি মধুর একাডেমিতে পৌঁছায়। রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে মধু বস কোথায়। তখন স্ত্রী কল্পনায় দেখে মধু দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরছে, কিন্তু এটা ছিল কেবল এক টুকরো কল্পনা। আসলে তখন মধুর সঙ্গে কথা বলছিল নামিত। তারা বহুদিন পর দেখা করেছে। নামিত অনুশোচনায় বলে, আমি জানি আমি বড় ভুল করেছিলাম সেই দিন, দয়া করে আমাকে মাফ করে দিও। তখন নামিত জানায়, আমি শুনেছিলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তাই আর এগোইনি, কিন্তু পরে যখন শুনলাম বিয়েটা ভেঙে গেছে তখন আর সময় নষ্ট করিনি, সোজা তোমার কাছে চলে এসেছি। এই কথোপকথন দূর থেকে শুনছিল শ্রী। তার মুখে অভিমান আর অনুতাপের ছাপ ছিল। সে দাঁড়িয়ে থাকে এক পাশে, তার মনের মধ্যে প্রশ্ন করতে থাকে, ইস, যদি আমি আরেকটু আগে আসতাম, যদি একটু সাহস দেখাতাম। লাইব্রেরির ভেতরে বসে নামিত বারবার মধুর কাছে ক্ষমা চাইছিল। তার কণ্ঠে অনুতাপ থাকলেও আশেপাশের শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত হচ্ছিল। তাই মধু তাকে নিয়ে বাহিরে একটা রেস্টুরেন্টে কথা বলতে শুরু করে। সেই সময় দূর থেকে স্ত্রী তাদের ফলো করে এবং সেই রেস্টুরেন্টে পৌঁছায় এবং চুপচাপ এক পাশে বসে দুজনকে দেখছিল। নামিত আর মধুকে হাসি মুখে কথা বলতে দেখে স্ত্রীর বুকের ভেতরটা যেন আগুনে জ্বলে ওঠে। সে আর নিজেকে সামলাতে না পেরে সরাসরি তাদের টেবিলে চলে যায়। মধুকে দেখে স্ত্রী এমন ভাবে আচরণ করে যেন হঠাৎ দেখা হয়ে গেছে, আর সে অন্য কাজে কলকাতায় এসেছিল। এরপর সে নামিতের সাথে পরিচয় করে নেয় এবং মধুকে বলে সে একটু একা কথা বলতে চায়। নামিত বাহিরে গিয়ে অপেক্ষা করতে রাজি হয়। দুজনে একা হলে স্ত্রী বলে, মধু অন্য যে কারোর সাথে থাকলেও সে সহ্য করতে পারত, কিন্তু তার এমন কলেপে থাকা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। স্ত্রী তখন মেনে নেয় তার প্রতিক্রিয়া তখন অতিরিক্ত ছিল, কিন্তু এখন সে নিজেকে সামলেছে এবং মধুকে ক্ষমা করেছে। সেই সাথে মধুকে সে বলে যেন ভবিষ্যতে লিমিটের মধ্যে থাকে। মধু তখন হাসি মুখে জিজ্ঞাসা করে, এই লিমিটটা কে ঠিক করবে? সে বুঝিয়ে দেয় যে স্ত্রী এখনো মনের মধ্যে নিয়ন্ত্রণ আর অধিকার খুঁজছে, ভালোবাসা নয়। মধুর মতে সম্পর্ক সমানতায় গড়ে ওঠে, কারো ওপর কারো দখল চলে না। মধু বলে, আমি ভেবেছিলাম তুমি বদলে গেছো, কিন্তু আসলে এখনো তুমি আগের মতোই আছো, তাই তাদের আলাদা থাকাই ভালো। স্ত্রী হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তৃতীয়বারের মতো সে মধুকে আবারও হারিয়ে ফেলে। ঠিক তখনই তার ভাই দিলীপের ফোন আসে। সে জানায় তারা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছে। কুসুম ও তমা তার ফোন ধরছে না। দিলীপ জানায় তারা মধুদের ওয়েডিং ভেন্যু সংক্রান্ত সমস্যার সমাধানে এসেছে। তারপর শ্রী তার ভাই দিলীপের সঙ্গে মিশে সেই ভেন্যুতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে ট্রাফিকে দাঁড়িয়ে থাকতেই তারা দেখতে
দেখতে পায় পাশের গাড়িতে কুসুম বসে আছে এবং তার পাশে বসা শঙ্কর। দিলীপ হতভম্ব হয়ে যায়। কুসুমও তাদের দেখে চুপ করে থাকে। সিগন্যাল ছাড়তেই গাড়িটা দূরে চলে যায়। সবাই বিভ্রান্ত হয়ে বিয়ের ভেন্যুতে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ পর কুসুম ও মধুর পরিবার আসে। দিলীপ কুসুমকে একা ডেকে জানতে চায় শঙ্করের সাথে তার সম্পর্ক কি। কুসুম তখন আর চেপে না রেখে জানায় যে সেই সময় থেকেই তাদের মধ্যে যোগাযোগ শুরু হয় যখন শঙ্কর মধুর সম্বন্ধ নিয়ে আসে। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। কুসুম স্পষ্টভাবে জানিয়ে দেয় ৮ বছর ধরে সে একাই এই সংসার টিকিয়ে রেখেছে। দিলীপ কখনোই তাকে সম্মান বা ভালোবাসা দেয়নি। সে এতদিন দিলীপের পরিবর্তনের আশায় থেকেছে, কিন্তু আজ সে নিজের জন্য বাঁচতে চায়। দিলীপ ক্ষমা চাইতে চায়, কিন্তু শ্রী তাকে থামিয়ে দেয়। সে বলে, ভাবি আজীবন চুপ করে থেকেছেন, এখন যখন একটু সুখ খুঁজছেন আপনি তাকে আবার বাঁধতে চাইছেন। শ্রী তার ভাবিকে সাহস দেয়, যেখানে খুশি থাকেন সেখানেই যেন থাকেন, তার প্রতি ভালোবাসা আগের মতোই থাকবে। এই কথা শুনে কুসুম আবেগে ভেসে যায়। সবাই সেখান থেকে চলে যায়। দিলীপ একা দাঁড়িয়ে থাকে। পরে দেখা যায় শ্রী, শঙ্কর, কুসুম আর মধু একসাথে গাড়িতে করে বাড়ি ফিরছে। পথে মধুর ফোনে খবর আসে তার দাদি অসুস্থ হয়ে গেছেন। তারা সবাই মিলে মধুর বাড়ি যায়। সেখানে গিয়ে জানা যায় দাদি আর হাসপাতালে যেতে চান না। মধুর মন ভেঙে যায়। শঙ্কর এসে তাকে সান্ত্বনা দেয়। তখন স্ত্রীও সেখানে পৌঁছে বলে, তাহলে আমরা কালী পুজোর আয়োজন করতে পারি না? পুজোর দিন পেরিয়ে গেলেও মায়ের আরাধনা তো যে কোনো সময় করা যায়। সবার মনে হয় এটাই সবচেয়ে ভালো উপায় দাদির মন ভালো করার জন্য। শঙ্কর এই প্রস্তাব মেনে নেয় আর স্ত্রীকে বলে সে যেন পুজোর প্রস্তুতিতে সাহায্য করে। স্ত্রী রাজি হয়ে যায় এবং রাতে তার বন্ধুকেও ফোন করে পুজোর জন্য কলকাতায় আসতে বলে। পরের দিন ভোরবেলা স্ত্রী শঙ্করের সঙ্গে গিয়ে দেবীমার মূর্তি নিয়ে আসে তাদের বাড়িতে। সবার মাঝে পুজোর প্রস্তুতি শুরু হয়। স্ত্রী নিজেও ব্যস্ত ছিল, কিন্তু তার মন ছিল অন্যখানে। সবসময় সে মধুকে খুঁজছিল, আর মধু তাকেও বারবার স্ত্রীকে খুঁজতে দেখা যাচ্ছিল। দুজনেই কষ্টে ছিল, কিন্তু কেউ কারোর সাথে সেটা ভাগ করে নিতে পারছিল না। এই অবস্থার মধ্যেই পুজোর দিন মধুর পুরনো বন্ধু নামিত এসে হাজির হয়। মধুকে তার সঙ্গে কথা বলতে দেখে স্ত্রীর মনে হালকা ঈর্ষা জন্ম নেয়। তবুও সে নিজেকে সামলে পুজোর প্রস্তুতিতে মন দেয়। সবাই মিলে সেজেগুজে মা দুর্গার পুজো করে। দাদিও এই পুজোর খবরে অনেকটাই সুস্থতা অনুভব করেন এবং সবার সঙ্গে পুজোয় অংশ নেন। পুজো শেষে তারা একসাথে গিয়ে দেবীমার প্রতিমা বিসর্জন দেয়। বিসর্জন শেষে হঠাৎ বৃষ্টি শুরু হয়। সবাই ছাতা মাথায় নিয়ে ঘাট থেকে সরে যায়, কিন্তু তখন দেখা যায় শ্রী আর মধু দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে। মধু তখন সরে যেতে চায়, কিন্তু শ্রী তাকে ডাক দিয়ে থামায়। তখনই শ্রী মধুর দিকে তাকিয়ে বলে, জীবনে স্কুল কলেজে সব জায়গায় সবাই আমাকে লুজার বলে ডাকতো, আর তুমি আমাকে বলেছিলে হিপোক্রিট। কিন্তু একটা কথা বলি, আমার একটা গুণও আছে যেটা অনেকের নেই, আমি এখনো ভার্জিন। এটা আমি দুর্বলতা মনে করি না। শ্রী ব্যাখ্যা করে, আমি বড় হয়েছি এমন এক সমাজে যেখানে মেয়েদের ইচ্ছার গুরুত্ব কেউ শেখায়নি, তাই আমিও জানতাম না কিভাবে একজন মেয়ের স্বাধীনতা বা ভালো লাগার অধিকারের সম্মান জানাতে হয়। এই কারণেই আমি তোমাকে আগে ভুল বুঝেছিলাম, কিন্তু আমি বদলাতে চাই। আমি তোমার থেকে শিখতে চাই একজন মানুষ হিসাবে কিভাবে কাউকে জাজ না করে সম্মান করা যায়। শ্রী অনুরোধ করে, তুমি যদি আমাকে একবারের জন্য রিটেস্ট দাও তাহলে আমি প্রমিস করছি এবার আমি তোমাকে ঠিকমতো পড়বো, বুঝবো এবং শিখবো। মধুর চোখে পানি চলে আসে। সে হেসে বলে, তুমি তো আমাকে কমপ্লিমেন্ট দিলে, তাহলে আমার মুড অফ করে রাখলে কেন? মধু নিজের মতো করে জবাব দেয়, একলা মানুষ যে সুখেই থাকুক বা দুঃখেই তার মুখের অভিব্যক্তি প্রায় একরকমই হয়। এই কথায় দুজনের মধ্যে অনেক দিনের জমে থাকা অভিমান গলে যায়। সে আবেগে মধুকে জড়িয়ে ধরে। তারা আবার ফিরে আসে আগের সেই গভীর ভালোবাসার সম্পর্কে। এভাবেই গল্পের শেষ হয় এক চমৎকার তৃপ্তিকর হ্যাপি এন্ডিং এ। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং এমন আরো গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।